ওকে, দেখ, টপিকটা যেটা নিয়ে এসেছি, টপিক নিয়ে একটু আলোচনা পরেই করব। টপিক যেটা নিয়ে এসেছি সেটা তোরা দেখতেই পাচ্ছিস, যে ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটাকে নিয়ে এসেছি। তবে এই চ্যাপ্টারে বলার আগে আমি ইনিশিয়ালি তোদের কিছু একটু বলে দিই। ইনিশিয়ালি তোদের কিছু জানা প্রয়োজন, সেগুলো আমি তোদের বলে দিই। দেখ, তোদের এবারের যে টার্গেট সেটা হচ্ছে 2025। 2024-এর যে নিট এক্সাম হলো, তার সম্পর্কে নিউজ সবাই শুনেছিস। কি ধরনের মার্কস সবাই পেয়েছে, কেমন র্যাঙ্ক করেছে। যেমন ফার্স্ট র্যাঙ্কেই ছিল 67, 67 জন, যেটা কোনোবার সম্ভব না। আর 700+, 2000 জনের বেশি আছে। মানে বুঝতে পারছিস 700-এর নিচে পাওয়াটা কত কঠিন। তার মানে কি প্রতি বছর এমনই হবে? এমনটা হবে না প্রতি বছর। এই বছর কোনো কারণে এই জিনিসটা হয়ে গেছে। বাট আমার মনে হচ্ছে 2025-এ কোশ্চেনের প্যাটার্নটাকে চেঞ্জ করবে এরা। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে, মানে এমন ভাবে চেঞ্জ করতে যাবে যাতে এআই আর 67 জন না হয়। ওরা কোশ্চেনের লেভেলটাকে আমার মতে এবার হার্ড করে দেবে। তো প্রিপারেশন তাহলে এখন সেইভাবে নিতে হবে আমাদেরকে। এইবারের মতো ওই 700+, ঠিক আছে, 720 এইরকম নাম্বার না হতে গেলে যে সিলেকশন হবে না তা হবে না। তবে কোশ্চেনের লেভেল হার্ড করবে, নাম্বারটা কমবে। টার্গেট 2025, বেশি সময় নেই, 1 বছরও নেই, খুব কম সময়। এই কম সময়ের মধ্যে 11+12 পুরো সিলেবাস কভার করা খুব একটা সহজ ব্যাপার নয়। 1 বছর থাকলেও তাও ঠিক আছে। তো জিনিসটাতে আমি তোদেরকে হেল্প করতে পারবো যদি তোরা আমার সাথে পুরোপুরি জিনিসটাকে ফলো করতে পারিস। ব্লাইন্ডলি যদি আমাকে ফলো করিস, তবে জিনিসটা আমি কিছুটা হলেও সিলেবাস শেষের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তবুও রিস্ক না নিয়ে আমি ভেবেছি যে আমি এমন ভাবে তোদেরকে করাবো যাতে করে ওয়েটেজ বেশি এবং ইজি, ফিজিক্সের যে টপিকগুলো এর মধ্যে ওয়েটেজ বেশি এবং ইজি যে চ্যাপ্টারগুলো সেগুলোকে আগে কভার করাবো। যেমন ক্লাস 11, ক্লাস 11 থেকে আমি তোদের ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টারটা করাবো। প্রথমত এগুলো বলছি, ভেক্টর করাবো। কারণ এই দুটো চ্যাপ্টার না করতে গেলে ফিজিক্সের ওভারঅল যে টপিকগুলো আছে বোঝানো খুব একটা মুশকিলই হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে এই ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট এবং ভেক্টর এই দুটো কনসেপ্ট কাজে লাগবে। তোরা একটু আমাকে বল তো, স্ক্রিন স্পষ্ট বুঝতে পারছিস তোরা? হ্যাঁ 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 দাদা, হ্যাঁ, বোঝা বুঝতে যাচ্ছে। পারছি। ওকে, তাহলে এই দুটো চ্যাপ্টারকে আমি আগে করাবো ভেবেছি। যদিও 12টাকেই শুরু করাতাম আগে, তবে এই দুটোর দরকার আছে বলে আমি আগে এই দুটোকে করিয়ে দেবো। নেক্সট আমি ক্লাস 12টাকে শুরু করব। এই কারণেই শুরু করতে চাইছি কারণ ক্লাস 12 ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে একটু ইজি হয় ক্লাস 11-এর তুলনায়। ক্লাস 11-এ ম্যাক্সিমাম যে পার্টটা সেটা মেকানিক্সেই ভর্তি, ম্যাক্সিমাম পার্টটা মেকানিক্সে ভর্তি। আর ফিজিক্সের মধ্যে মেকানিক্স হচ্ছে এমন একটা টপিক যেটা হার্ড লেভেলে তুই রাখতে পারিস। মানে ফিজিক্সের মধ্যে যদি হার্ড বলিস তবে মেকানিক্স। এবং এখানে ভিজুয়ালাইজেশনের প্রয়োজন আছে অনেক, ব্রেন শার্প হতে হবে। ন্যাচারাল ফেনোমেনন গুলোকে তুই যদি ভালো মতো অবজার্ভ করে থাকিস তাহলে বুঝতে সুবিধা হবে। মানে আমি কোন চ্যাপ্টারের কথা বলছি বলতো? ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে, দ্বিমাত্রিক গতি, তারপরে তো প্রজেক্টাইল মোশন, এই যে জিনিসগুলো আছে, নিউটনস লজ অফ মোশন, এগুলো সব মেকানিক্সের পার্ট। তো এগুলোর জন্য ভিজুয়ালাইজেশনের প্রয়োজন আছে। মেকানিক্সের যে ওয়েটেজটা যথেষ্ট বেশি, 27 থেকে 30 মার্কের মতো কভার করে থাকে। আমি নাম্বারের প্যাটার্ন তোদের বলে দিচ্ছি একটু পরে। যেমন ওয়েটেজও বেশি, ঠিক তেমনি এই লেভেলটা অনেকটা হার্ড। তো অবশ্যই মেকানিক্সকে ছাড়া তো যাবে না, মেকানিক্স করবোই। তবে প্রথম দিকে না, প্রথম দিকে করতে গেলে তোদের এনার্জি লস হয়ে যাবে। প্রথম দিকে আমি কি করবো, ক্লাস 12 থেকে শুরু করব। ইলেকট্রোস্ট্যাটিক, পোটেনশিয়াল, ক্যাপাসিটর, ইজি ইজি চ্যাপ্টার গুলোকে নেবো। মডার্ন ফিজিক্স, ইজি ইজি চ্যাপ্টার গুলোকে নেবো, ওয়েটেজও ভালো আছে। ঠিক আছে, এইসব চ্যাপ্টার গুলোকে আগে কভার করাবো। তো মোট কথা আমি ওয়েটেজ দেখে ধীরে ধীরে এগাবো যাতে সিলেবাসটা শেষ হয়। নেক্সট যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে নাম্বার প্যাটার্ন। অনেকেই নাম্বার প্যাটার্ন তোরা ভালো মতো জানিস, অনেকে একদমই জানিস না। তো তাদের জন্য আমি বলে দিচ্ছি। নিট এক্সাম টোটাল হয় 720 মার্কে, 720-তে টোটাল এক্সাম হয়।
সাবজেক্ট কি কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজির মধ্যে একটা থাকে বোটানি, আর একটা থাকে জুওলজি। তো আমি চারটা সাবজেক্ট ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, সরি, বোটানি, জুওলজি। এই সাবজেক্টগুলোর প্রত্যেকটার জন্য মার্কস ক্যারি করে 180 করে। প্রত্যেকটার জন্য মার্কস ক্যারি করে 180 করে। ক্যালকুলেশন করে নে। 4 18 72, 720। ঠিক আছে, প্রত্যেকটা 180 করে। মানে তুই খেয়াল কর যে ফিজিক্স কেমিস্ট্রি দুজন মিলে টোটাল 360 মার্ক, বায়োলজি একা 360 মার্ক। বায়োলজি একা 360 মার্ক, ওকে। তার মানে ওয়েটেজ হিসেবে বায়োলজির গুরুত্ব বেশি। অবভিয়াসলি বায়োলজির গুরুত্ব বেশি। বায়োলজি না পড়ে নিট ক্র্যাক করা সম্ভব না। বর্তমানে কোনো সাবজেক্টই বাদ দিয়ে তোর নিট ক্র্যাক করা সম্ভব না। তাহলে 360 মার্কের জন্য বায়োলজি একাই রাজা হয়ে যাচ্ছে, মানে বায়োলজি কভার করছে পুরোটা। তাহলে বায়োলজিকে সেইভাবে পড়তে হবে। আর বায়োলজি পড়তে আমার মনে হয় না যে স্টুডেন্টদের খুব একটা বেশি সমস্যা হবে। যদি সঠিক গাইডেন্স পেয়ে যায় আর মনের মতো টিচার পেয়ে যায়, তাহলে বায়োলজি পড়ে নিতে পারবে। এবং খুব ভালোভাবে যদি পড়তে হয় বায়োলজিকে, তো 3 মাসও যথেষ্ট হয়ে যাবে, হয়তো একটু কমই বলে দিচ্ছি স্টুডেন্ট হিসেবে। যদি একজন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট হয় তার জন্য 3 মাস, 3 মাস সাফিসিয়েন্ট 360 মার্কে তৈরি করার জন্য। আচ্ছা, বেশি হলো 5 মান্থ বলে দিচ্ছি। যদি নাও শেষ করতে পারিস, 5 মাস যথেষ্ট বায়োলজি সিলেবাস পুরোপুরি শেষ করার জন্য। ফিজিক্স কেমিস্ট্রির যে সিলেবাস আছে, এ একদম ভয়ঙ্কর জিনিস। নিট অ্যাসপিরেন্ট মানেই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে ভয়। ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভয়। সব থেকে বেশি ভয় ফিজিক্সে, আর তারপরে আছে কেমিস্ট্রি। এই ভয়টা থেকে যায়। ভয় থাকার দুটো কারণ: এক, যারা নিট এক্সামের দিকে এগোতে চায় তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি পছন্দ করে। পছন্দ করাতে কোনো দোষ নেই, ভালোবাসতেই পারিস। আমি ফিজিক্স ভালোবাসি। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি পছন্দ করে। যেসব স্টুডেন্ট বায়োলজি পছন্দ করে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ পছন্দ করে। ঠিক আছে, খুব রেয়ার স্টুডেন্ট থাকে যারা বায়োলজিটাকেও পছন্দ করে আবার ম্যাথটাকেও পছন্দ করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ যদি বায়োলজি খুব ভালো পছন্দ করে, তার মানে ম্যাথ পছন্দ করে না। আমি ধরে নিচ্ছি এরকম ভাবে। তাদের ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রিতে সমস্যা তৈরি হয়ে যায়। কারণ উইদাউট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিকে নিয়ে যাওয়া খুব অসুবিধা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি 50% ম্যাথের অবদান নিয়ে নিই, ফিজিক্সের ক্ষেত্রে আমি 100% ম্যাথের অবদান ধরবো। মানে ফিজিক্সে ম্যাথ ছাড়া তুই কিছুই করবি না। তো সেই জন্যই ফিজিক্সটা জটিল হয়ে যায়। আচ্ছা, তাহলে নিট ক্র্যাক করার জন্য কি আমি ফিজিক্সকে কম গুরুত্ব দেবো, কেমিস্ট্রিকে কম গুরুত্ব দেবো, বায়োলজি পড়লেই পেয়ে যাবো? একদমই পাবি না। নাম্বার যেভাবে উঠছে, র্যাঙ্ক যেভাবে হচ্ছে, তাতে করে তোকে প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল নাম্বার নিয়ে আসতে হবে, মানে ইকুয়াল কন্ট্রিবিউশন রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। দেখ, আমি তোদেরকে বলবো ফিজিক্সটাকে আর কেমিস্ট্রিটাকে, মানে এটা আমার অ্যানালিসিস আর কি, আমি যেভাবে ভাবি, ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে প্রথম দিকে তোরা প্রচুর টাইম দিবি। তুই যদি দিনে 8 ঘন্টা পড়িস, নিটের প্রিপারেশন নিবি, 8 ঘন্টা পড়তেই হবে আমি ধরে নিচ্ছি গড়ে, ভালো হোক আর খারাপ স্টুডেন্ট হোক যেমনই হোক। তো 8 ঘন্টা তুই যদি পড়িস, আমার মতে এখানে 4 থেকে 5 ঘন্টা তোর ফিজিক্স কেমিস্ট্রিকে দেওয়া উচিত। বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা যা পড়ে থাকবে সেটা তুই বায়োলজিকে দিবি। প্রথম দিকের কথা বলছি আমি, ইনিশিয়াল। তার কারণ বায়োলজি তোকে মুখস্থ করতে হবে এনসিইআরটি থেকে লাইন বা লাইন। তুই যত বেশি এনসিইআরটি কভার করবি, তত তোর বায়োলজিতে নাম্বার ভালো উঠবে। কিন্তু ফিজিক্সে তুই যত বেশি এনসিইআরটি কভার করবি, তোর নাম্বার আসবে না। তোকে প্র্যাকটিস বেশি করতে হবে। ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোকে প্র্যাকটিসটা বেশি করতে হবে। তাহলে প্র্যাকটিস বেশি করার জন্য তোর সময়ও বেশি লাগবে। বায়োলজিতে তোকে বারবার রিভাইজ করতে হবে, আর ফিজিক্স কেমিস্ট্রিতে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রিকে প্র্যাকটিস করার জন্য দেখ, প্রথম দিকে কনসেপ্ট বিল্ড করতে হবে। এবার তোদের যা সময়, তাতে করে কনসেপ্ট বিল্ডিং সাথে প্র্যাকটিস সেশন একসাথে চালাতে হবে। খুব একটা বেশি সময় নেই, 2025 যেহেতু টার্গেট করছি। তো কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিসটাকেও চালাতে হবে। এবার আমি বলবো তোদেরকে প্রথম দিকে ফিজিক্স কেমিস্ট্রিকে যথেষ্ট সময় দিবি। বায়োলজি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্সিমাম পড়বি দিনে। যত এক্সাম কাছাকাছি আসবে
বায়োলজি পড়ার টাইমিংটা বাড়াবি, ফিজিক্স কেমিস্ট্রির টাইমিং কমাবি ধীরে ধীরে। কারণ বায়োলজি 360 মার্ক আছে, হ্যাঁ, একে সহজভাবে নেওয়া যাবে না। 360-র মধ্যে চেষ্টা করতে হবে 350 340 যেন এসেই যায়। ঠিক আছে, তোরা টার্গেট তো করবি অবশ্যই 360-কে, কিন্তু এটা আনাই যায় এবং এটাকে আনতেই হবে। এখানে কমে গেলে কিন্তু র্যাঙ্কে অনেক পিছিয়ে যাবি। তাহলে যত এক্সাম তোদের আসবে তত কি করবি, বায়োলজির দিকে বেশি এগাবি, বায়োলজির দিকে টাইমিং বাড়াবি, পার্সেন্টেজ বাড়াবি। আর ফিজিক্স কেমিস্ট্রির দিকে কমাবি। তাহলে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রির দিকে কমাতে হচ্ছে, তাহলে প্রথম দিকে ভালো মতো বিল্ড করে নিতে হবে, সুতরাং বিল্ড করবি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এদের মধ্যে যে আমি 180 করে নাম্বার বললাম, এই নাম্বারগুলোর মধ্যে দেখ, ফিজিক্সের মধ্যে দুটো সেকশন পাবি তোরা, সেকশন এ, সেকশন বি। সেকশন এ তে 35টা করে কোশ্চেন থাকবে। সেকশন এ তে 35টা কোশ্চেন থাকবে এবং 35টাই করতে হবে। এক একটা কোশ্চেন 4 মার্ক কভার করবে, এক একটা কোশ্চেন 4 মার্ক কভার করবে। তাহলে 35 × 4, 4×5 = 20, 3×4 = 12, কত হলো 140। হ্যাঁ। আর বি সেকশনে 15টা কোশ্চেন থাকবে। এই 15টা কোশ্চেনের মধ্যে তোদেরকে করতে হবে 10টা কোশ্চেন, যে কোনো 10টা। ঠিক আছে, 4 মার্ক করে কভার করবে, 4×10 = 40, হয়ে গেল টোটাল 180 মার্ক। আরেকবার শুনে নে, প্রত্যেক সাবজেক্টে বলছি আমি, ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি, প্রত্যেকটাতে এই জিনিসটাই ফলো করবে। দুটো করে সেকশন দিবে, এ অ্যান্ড বি। ফার্স্ট সেকশনে 35টা কোশ্চেন, 4 মার্ক করে এক একটা, কভার করবে 140। সেকেন্ড যে সেকশনটা থাকবে সেখানে 15টা কোশ্চেন, বাট তোকে করতে হবে যে কোনো 10টা, এবং 4 মার্ক করে কভার করবে 40, টোটাল 180 মার্ক। এক একটা কোশ্চেনের জন্য তুই 4 মার্কস করে পাচ্ছিস। আর নেগেটিভের জন্য তুই -5 করে পাচ্ছিস। কেন বললাম, যদি ভুল করে দিস তাহলে -5 করে পাচ্ছিস, অ্যাকচুয়ালি -5 নয়, ভুল করলে -1 পাচ্ছিস। তো আমি -5 বললাম এই কারণে, তুই যে কোশ্চেনটা টাচ করলি সেটাতে 4 মার্ক পেতি, মানে 4 মার্কটাও বাদ গেল, তার সাথে -1 মানে -5 হয়ে গেল ধর। তাহলে নেগেটিভ হিসেবে এক একটা কোশ্চেনে -1, আর যদি ঠিক করে দিস +4। যদি কোনো কোশ্চেন টাচ না করিস তার জন্য নো নেগেটিভ, নো পজিটিভ, কোনো নাম্বার নেই, 0। যদি বোর্ড, যে নিট কন্ডাক্ট করছে এক্সাম, তাদের মধ্যে যদি কোশ্চেনে কোনো ভুল থাকে এবং তুই যদি টাচ করে থাকিস, নাম্বার দিবে। তাদের অপশন দেওয়ার মধ্যে যদি মোর দ্যান 2 অপশন সঠিক হয়ে যায় এবং তুই যে কোনো একটা অপশনকে টিক করে এসেছিস, পরে কেস টেস্ট হতে গেলে তাতে নাম্বার দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি নাম্বার একটা প্যাটার্ন আমি তোদেরকে বলে দিলাম। এইরকম ভাবে ফলো করবে, এগুলো প্রত্যেকটার জন্য, চারটা চারটা সাবজেক্টের জন্য। আশা করি নাম্বার প্যাটার্ন তোরা বুঝে গেছিস। একবার রিপ্লাই কর। হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। ওকে, সবাই বুঝতে পেরেছিস। প্রথম থেকেই তোদেরকে বলছি, মোটিভেটেড থাকতে হবে। মোটিভেশন কে দিবে? আমি। আমি তো মোটিভেশন দেবো, চেষ্টা করবো সবসময় বকর বকর করার। আমার মোটিভেশনটা ডিমোটিভেশন হয়ে যাবে, তোদের শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে। তো মোটিভেশন ভেতর থেকে আনতে হবে। মোটিভেশন কি হবে? তোর ডক্টর হওয়ার ইচ্ছা, এটাই একটা মোটিভেশন। তো যদি ডক্টর হতে চাস, যদি অ্যাকচুয়ালি হতে চাস, তবেই তোর ভেতরে মোটিভেশন আসবে। বাইরে থেকে এক্সটার্নাল কোনো মোটিভেশন দেওয়ার প্রয়োজন পড়বে না, তুই নিজে থেকেই পড়বি, ভয়ে ভয়েই পড়বি। আর যদি ভাবিস যে না আমার পরের বছর তো টাইম আছে, আমি চেষ্টা করব, তখন কিন্তু ওই জায়গাটাই ডিমোটিভেট হতে শুরু করবি। ঠিক আছে, তখন তুই ধীরে ধীরে ব্যাকলগ দিতে শুরু করবি। মানে ক্লাস হয়তো একটা দুটো করে মিস গেল, বিয়ে বাড়ি গেলি, এই বাড়ি গেলি, ওই বাড়ি গেলি, বন্ধুদের সাথে পিকনিক, আড্ডা, ঠিক আছে, ব্যাকলগ দিলি। কোনোদিন ঘুম থেকে হয়তো উঠতে পারলি না বা ঘুমিয়ে থেকে গেলি। এইভাবে ধীরে ধীরে ব্যাকলগ যাবে। আর ব্যাকলগ যাওয়া মানে তুই নিটের সিলেকশন থেকে দূরে চলে যাচ্ছিস, মাথায় রাখবি। নিট অ্যাসপিরেন্টদের সব থেকে বড় শত্রু হচ্ছে ব্যাকলগ। পড়া বুঝতে বুঝতে এত মাথা হেজিয়ে যাবে ফিজিক্সে, যে শেষের দিকে ক্লাসও করতে ইচ্ছা করবে না হয়তো। আমি চেষ্টা করবো সেই ইন্টারেস্টটা দেওয়ার সবসময়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাওয়া হয়। এই ব্যাকলগটাই যখন চলে আসবে তখন জিনিসগুলো ভয়ঙ্কর হয়ে যাবে, আর ইচ্ছা করবে না এদিকে এগাতে। তো সুতরাং চেষ্টা করব ব্যাকলগ না দেওয়ার। প্রথম থেকেই ডেডিকেটিভ থাকতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না। যদি কোনো ক্লাস তোরা মিস করিস, যে এই কারণে আজকে আমি ক্লাস করতে পারবো না, তবে ক্লাসের আগে আমাকে জানিয়ে দিতে হবে, এসএমএস করে হোক, ফোন করে হোক, রিজন সহ আমাকে জানাবি যে এই কারণে ক্লাস করতে পারছিস না। এইসব জিনিসগুলো আমাকে জানাতে হবে, উইদাউট আমাকে না জানিয়ে ক্লাস মিস করা যাবে না। বুঝতে পেরেছিস তো? তোদের আমি হুম হুম।
ক্লাস করাবো, পিডিএফ যেটা এই যে দেখতে পাচ্ছি সেই স্লাইড গুলো তোদের জন্যই বানানো, এই স্লাইড গুলোর পিডিএফ আমি তোদেরকে শেয়ার করে দেবো। সাথে ভিডিও রেকর্ড তোদেরকে অ্যাক্সেস করার জন্য আমি ভিডিও রেকর্ড করছি, সেই রেকর্ডটাও তোদেরকে দিয়ে দেবো, তোরা প্রাইভেটলি সেই ভিডিওটা দেখতে পাবি। যদি কোনো সময় কোনো কারণে ব্যাকলগ হয়ে যায়, এমার্জেন্সি কিছু হলো, ব্যাকলগ দিতেই হচ্ছে, মিস করতেই হচ্ছে, তখন সেই রেকর্ডেড ভিডিওটা তুই দেখে নিতে পারবি। ভিডিওটা দেওয়ার আর একটা উদ্দেশ্য, ক্লাসে যখন বোঝাবো তখন সব বুঝে যাবি, আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যা বুঝাবো সব বুঝে যাবি, কিন্তু পরের দিন ক্লাসে যখন জিজ্ঞাসা করবো কিছু বলতে পারবি না। তো এই ভিডিওটা দেওয়া হচ্ছে এই কারণেই যে একবার যখন ক্লাসটা দেখলি, পরের বার ওই ক্লাসটাকে একটু স্পিড বাড়িয়ে দেখে নিবি তোরা, 2x করে বা 1.5x করে স্পিড বাড়িয়ে একবার রিক্যাপ করে নিবি। জিনিসগুলোকে যত রিক্যাপ করবি তত মাথার মধ্যে থাকবে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নোটস বানাবি নিজে। কেন দাদা, তুমি তো নোটস দিয়েই দিচ্ছ। আমি নোটস দিচ্ছি যাতে এই নোটসটা দেখে তোরা পড়তে পারিস, তোদের ইন্টারেস্ট জাগে, আমি সেইভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, ইন্টারাক্টিভ বানানোর চেষ্টা করছি। কিন্তু নিজের নোটের থেকে আর বড় কিছু নেই। তুই যে নোটটা বানাবি সেটাতে হ্যান্ডরাইটিং ভালো হোক বা খারাপ হোক, ফুল দিয়ে সাজিয়ে দে বা নোংরা করে দে, যাই করে দে, ওই নোটটা দেখেই শেষমেশ তোর পর কাজে লাগবে। সব স্টুডেন্টকে বলছি, হাতের লেখা খারাপ ভালো আছে আমি নোটস বানাবো না, তোমার নোটস দেখে পড়বো, এই ভুলটা করিস না। নোটস বানাবি, তবে হ্যাঁ, নোটস বানাতে তো সময় লেগে যায়, ওই সময়টা দেওয়া যাবে না, তোরা শর্ট নোট বানাবি। ডিটেলস নোট তো আমার এই পিডিএফটাই পাচ্ছিস, তোরা তোরা শর্ট নোট বানাবি। দেখ, আমি যখন পড়াবো আমি এমন ভাবে পড়াবো, আমি ধরে নেবো তুই এটা জানিস ওটা জানিস, কিন্তু তোর হয়তো আহ ছোটবেলায় পড়েছিস বা আগে পড়েছিস, কিছু না কিছু তোর সমস্যা থেকে গেছে, যেটা আমার কাছে খুব ইজি লাগছে, তোর মনে হচ্ছে না এটা আমি নতুন জানতে পারলাম। তুই পাশে একটা নোট করে স্টার দিয়ে সেই পয়েন্টটাকে লিখে দিলি যে আমি এটা নতুন জানতে পারলাম, তোকে হিট করলো যে এই পয়েন্টটা তুই নতুন জানতে পারলি। বা আমার পড়ার মধ্যে তোর মনে হলো যে আমি কোনো একটা ইম্পর্টেন্ট থিওরি বললাম, তোর মনে হচ্ছে এটা কাজে লাগবে, শর্টে ওটাকে লিখে দিলি স্পিডে। লিখতে পারলে লিখলি, না লিখতে পারলে ছেড়ে দিবি, পরে যখন ক্লাস রিকাপ করবি তখন আরেকবার ওটাকে শর্ট নোট বানিয়ে নিবি। তো নোটসটা প্লিজ অবশ্যই বানাবি, ঠিক আছে? আমি মাঝে মাঝে তোদের নোটস দেখবো যে তোরা কেমন কি নোটস বানিয়েছিস, আমাকে ছবি তুলে পাঠাবি। খারাপ হোক ভালো হোক, আমার ক্লাসের সাথে সাথে তোদের নিজস্ব নোটস বানাতেই হবে। ওকে, বুঝতে পেরে গেছিস আশা করি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। চল, জ্ঞান অনেক দিয়ে দিলাম, বেশি জ্ঞান দিলে আবার বিরক্ত হয়ে যাবি তোরা। তো আমি শুরু করে দিচ্ছি। হুম। ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, এই যে চ্যাপ্টারটা,